আমাদের পরিবার বা আমরা প্রতিটা মানুষই প্রচন্ড কষ্টে আছি, ঠিক আছে। তো এই যে 4-5টা বছর বিসিএস এর পিছনে সময় দিলাম, কিন্তু শেষ মুহূর্তে সে ব্যাপারে আসলে আমি পরিবারে আমার বাবা মার মুখের দিকে আসলে তাকাতে পারছি না। কষ্টটা আসলে নিতে পারতেছি না, মনে হচ্ছে যে আমি বেঁচে থেকেও মরে গেছি। আমি ফারিয়া ইসলাম। আমি 43তম বিসিএসএ পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এবং 15 অক্টোবর 2024 প্রকাশিত গেজেট প্রাপ্ত হয়েছি। 30 ডিসেম্বর 2024 যেই নতুন করে গেজেট প্রকাশিত হয়েছে, আমি সেখানে গেজেট বঞ্চিত হয়েছি। আমার গেজেটে আমার নাম পাইনি। তো আমাদের জয়েনিং ডেট ছিল আপনার 1 জানুয়ারি, মানে 2 দফায় আমাদের জয়েনিং ডেটটা পিছানো হয়। জয়েনিং ডেট ছিল আপনার 17 নভেম্বর 2024, সেটাকে পিছিয়ে আবার আপনার 1 জানুয়ারি 2025 করা হয়। আমি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম, অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলাম এবং আমি কিছুদিন আগেই চাকরি ছেড়ে দিব, সেই রিজাইনটা দিয়ে এসেছি আর কি। এবং আমি জয়েন করার উদ্দেশ্যে আসলে ঢাকায় এসেছি, যে আমার 1 তারিখে আমি জয়েনিং করব। এই কারণটা তো আসলে আমাদের কাছে জানা নেই বলে আমরা গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা প্রায় 200 জনের মতো মানে আবেদন, যার ইন্ডিভিজুয়াল আবেদন নিয়ে গিয়েছিলাম। আসলে আবেদন দিতে পারি নাই, কারণ গতকাল সিনিয়র সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন, ফলে আমাদের সময় দিতে পারেননি। যদিও আমাদের বলা হয়েছিল যে আমাদের করা হবে, আবেদন নেওয়া হবে এবং 3 জনকে ভিতরে ডাকাও হয়েছিল, বাট আমাদের যে আবেদনপত্রটা সেটা নেওয়া হয়নি। এটার যে রিসিভ কপি সেটাও আমাদের দেওয়া হয়নি। তো আমরাও আসলে জানতে চাই যে আমরা যে এই যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, যেটা জুলাই স্পিরিটের মাধ্যমে আসলে এত মানুষ শহীদ হলো, তার ফলে যে আজকে আমরা মানে এরকম একটা বাংলাদেশে প্রবেশ করলাম, তো সেখানে আমি কেন বঞ্চিত থাকবো? আমার অপরাধটা আসলে কি, এটা তো আমার জানা দরকার, তাই না? মানিয়ে নেওয়াটা তো আসলে ভাইয়া, মানিয়ে নেওয়াটা পসিবল তো আসলে হচ্ছে না। আমরা সবাই, মানে আমাদের পরিবার বা আমরা প্রতিটা মানুষই প্রচণ্ড কষ্টে আছি, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা একবার সুপারিশপ্রাপ্ত হন, তারা প্রত্যেকেই আসলে বাংলাদেশের মানে ছোটোবেলা থেকে পড়াশোনা করে আসা ছেলেপেলে, ঠিক আছে। এটা এরকম একটা বিষয়, তো তারা তো আসলে কোনো একটা ওয়ে তাদের হয়তো খুঁজে বের করতে হবে। কিন্তু এই মুহূর্তটা মানে এটা তো আমি তো এটা মানে কেন এরকম একটা জিনিস আমার সাথে কেন হবে, তাই না বিষয়টা? আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমার বা আমার পরিবার, আমার পুরো পরিবারই চাকরিজীবী পরিবার, তো এরকম কোনো সংশ্লিষ্টতা নেই। আমার নাম সৌমিত্র সমাদ্দার। আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি। তো গ্রাজুয়েশন করার আগে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি দেশের বাইরে যে হায়ার স্টাডি করব। তো এই কারণে আমার একাডেমিক রেজাল্টও খুব ভালো, আমি 5th পজিশনে ছিলাম। কিন্তু আমার মার বয়স ছিল অনেক। আমার বাবা হার্টের পেশেন্ট এবং তিনি মানে ঠিকমতো মুভমেন্টও করতে পারে না। তো চিন্তা করলাম যে আমি যদি দেশের বাইরে চলে যাই, তাহলে আমার বাবা মাকে তো আমার আর দেখা সম্ভব হবে না। তাই আমি বাবা মার কথা চিন্তা করে ভাবলাম যে আমি দেশে থেকে কিছু করি, ভালো কিছু করি। কারণ বিসিএস ছাড়া তো আসলে অন্য কিছু চিন্তা করি না। কারণ বিসিএস থেকে প্রথম থেকেই গ্র্যাজুয়েশনে শেষ করার পরেই লেগে আছি। তো এই যে 4-5টা বছর বিসিএস এর পিছনে সময় দিলাম, কিন্তু শেষ মুহূর্তে সে ব্যাপারে আসলে আমি পরিবারে আমার বাবা মার মুখের দিকে আসলে তাকাতে পারছি না। কারণ আমার তো পলিটিক্যালি কোনো ইনভলভমেন্ট নাই, আমার তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ নেই, আমার পরিবারও কোনো দিন রাজনীতি করে নাই। আমি কেন বাদ করব? আর আমি তো চিন্তা করতেছি যে আমি তো আমার সাবজেক্টেই রিকমেন্ডেড হয়েছি, আমার তো কোনো ডিও লেটারও নেই, তাহলে আমাকে বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা আসলে। এখন আমি তো কিছুদিন আগেও কয়েকটা জব পেয়েছিলাম, অনেকগুলো জবে আমি অংশগ্রহণও করি না, ভাইবা দিই না, যে অন্য কারো রিজিক যাতে নষ্ট না হয়। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে আমার হাতে কিছুই নেই। এখন আমার তো আবার নতুন করে শুরু করতে হবে, হয়তো আমি আরও 2-3 বছর পিছাই যাব। এখন আমি আসলে আমার নিজের এলাকায়ও বের হতে পারতেছি, সবাই ভাবতেছে হয়তো আমি কোনো অপরাধ করেছি, এ কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে। তো এই যে কষ্টটা আসলে নিতে পারতেছি না, মনে হচ্ছে যে আমি বেঁচে থেকেও মরে গেছি। কোন ক্যাডার ছিলেন ভাই?